ইনসাফ যদি আজকেই বন্ধ হয়ে যায়, তাও ইনসাফ বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে থাকবে ইনশাআল্লাহ। ইনসাফ মাল্টি ফাংশন প্রতিষ্ঠান, যেখান থেকে সাহিত্যকর্ম শেখা যায়, যেখান থেকে সাংবাদিকতা শেখা যায়। ইনসাফ কোন সময় যাত্রা করলো বাংলাদেশে, যখন আলেম ওলামাদের ভয়েস রেজ করার জন্য কেউ ছিল না, যখন বাংলাদেশের বড় বড় কয়েকটি মিডিয়াকে বন্ধ করে দেওয়া হলো। শাপলা চত্বরের রক্তের উপর দাঁড়িয়ে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে চালু করা এবং সেটা এস্টাবলিশ করার জন্য চেষ্টা চালানো, এবং সেটা এস্টাবলিশ হয়েছে আজকে। এটি একটি দুঃসাহস এবং আমি বলবো বিরাট বড় অর্জন। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এরকম একটি মিডিয়া হতে পারে, এরকম একটি স্ট্রাগলের মধ্য দিয়ে একটি মিডিয়া চলতে পারে। এটার সাথে না থাকতে পারলে হয়তো আমি বুঝতে পারতাম না। বা আমরা জীবনভর শুনেছি যে মিডিয়া খুব ক্রাইসিস ফেস করে চলে, তো সেটা আমি একেবারে কাছ থেকে বা পাশে থেকে দেখেছি। সেটা হল ইনসাফ 24। শেখ মাহফুজ ভাই বলা যায় যে একজন সংগ্রামী লোক, এবং এরকম একটি টপিক নিয়ে সংগ্রাম করাও কিন্তু সহজ না। তবে আমার মনে হয়েছে যে উপমহাদেশে ইতিহাস ঘাটলে যে বিষয়টি দেখা যায় যে ওলামায়ে হজরত ইসলামী আন্দোলনের জন্য প্রায় সবাই সাহিত্যকর্ম, পত্রিকা বা মিডিয়া বেছে নিয়েছেন, আমার কাছে মনে হয়েছে আর কি, আমার যতটুকু অ্যানালাইসিস। এবং সবাই খুব কঠিন স্ট্রাগল করে করে এই পথটা পাড়ি দিয়েছেন। এরকম বহুবার মাহফুজ ভাইয়ের কাছ থেকে ফোন পেয়েছি যে ভাই মনে হয় যে আর চালানো যাচ্ছে না। দুইটা কারণে চালানো যাচ্ছে না এই প্রশ্নটা উনি করতেন। একটা হচ্ছে যে প্রশাসনিক চাপ ছিল, ভয়ঙ্কর চাপ। বহুবার ডেকে নিয়ে তাকে প্রশাসন এই মিডিয়া বন্ধ করতে হবে, একটা বিবৃতি কেন ছাপা হলো এরকম বিষয় নিয়ে তাকে ডেকে বহুবার ইন্টারোগেশন করা হয়েছে, এরকম অসংখ্য চাপ ছিল। আর আরেকটা বড় চাপ, যদি এটা বড় না, আজকে মনে হচ্ছে বড় না আর কি, যে অর্থনৈতিক সংকটটা আর কি। তো আমার কাছে আল্লাহর কাছে শুকরিয়া এইটুকুই যে ইনসাফ আজকে হাঁটি হাঁটি পা পা করে এক যুগ অতিক্রম করছে, এবং আমি বিশ্বাস করি যে ইনসাফ যদি আজকেই বন্ধ হয়ে যায়, তাও ইনসাফ বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে থাকবে ইনশাআল্লাহ। এবং এটি ইনসাফের সফলতা, এটি আলেম ওলামাদের সফলতা। এবং এই যে ইনসাফকে আমরা শুধুমাত্র মনে করছি যে এটা একটি অনলাইন পোর্টাল, আমি এটা মনে করতে চাই না। কারণ ইনসাফ একদল মিডিয়া কর্মী তৈরি করতে পেরেছে, ইনসাফ একদল মানুষকে প্রশিক্ষিত করতে পেরেছে, অর্থাৎ এটা একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, মাল্টি ফাংশন প্রতিষ্ঠান, যেখান থেকে সাহিত্যকর্ম শেখা যায়, যেখান থেকে সাংবাদিকতা শেখা যায়, যেখানে একই সাথে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের জন্য সুযোগ হিসেবে নেওয়া যায়। তো এই ধরনের একটি আয়োজন ইনসাফের পক্ষ থেকে করা হয়েছে। আমি মনে করি না যে তার সফলতা, তার সাকসেসকে শুধুমাত্র কয়েকটি বাক্য দিয়ে বন্দি করা সম্ভব। এজন্য আমি দেখি যে বাংলাদেশে যখন আলেম ওলামাদের ভয়েস রেজ করার জন্য কেউ ছিল না বা কথা বলতে ভয় পেত, এমনকি ইনসাফ কোন সময় যাত্রা করলো, যখন বাংলাদেশের বড় বড় কয়েকটি মিডিয়াকে বন্ধ করে দেওয়া হলো। এবং শাপলা চত্বরের ইতিহাস বাংলাদেশের এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বা 24-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত এত বড় ভয়ঙ্কর ইতিহাস তো আর নাই। সেই ইতিহাসের রক্তের উপর দাঁড়িয়ে নতুন একটি মিডিয়া, বলা যায় যে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে চালু করা এবং সেটা এস্টাবলিশ করার জন্য চেষ্টা চালানো, এবং সেটা এস্টাবলিশ হয়েছে আজকে। এটি একটি দুঃসাহস এবং আমি বলবো বিরাট বড় অর্জন, আলহামদুলিল্লাহ। আমি এই জন্য সবসময় খুব ফিল করি, কারণ আমরা এমন একটা সময় গেছে এই ইনসাফের। আবার এটার আরেকটা বড় ধরনের সংকট গেছে, সেটা ইন্টারনাল সংকট, অর্থাৎ আলেম ওলামাদের মধ্যেই একটা সংকট গেছে ইনসাফ নিয়ে, আমি যদি ভুল না করে থাকি আর কি। এটা কেন করলো, অমুকের নিউজ কেন ছাপলো, এই বিবৃতি কেন ছাপা হলো, এরকম মানে ইন্টারনাল অনেকগুলো সংকট হয়েছে। মাহফুজ ভাই একটা বিজ্ঞাপন সংক্রান্ত, এই বিজ্ঞাপন পত্রিকায় ছাপানো যাবে কিনা, আমি বলছি যদি সংকট হয় তাহলে বিজ্ঞাপন ছাপবেন না, কিন্তু কাজটা আমাদের হওয়া দরকার, মানে এই প্রতিষ্ঠানটা কন্টিনিউ হওয়া দরকার। উনি অনেক বড় করে বলেছেন যে আমি আর্থিকভাবে সহযোগিতা করেছি, বিষয়টি এরকম না। আমরা সহযোগিতা বলা যায় না, এটা চেষ্টা করেছি, এবং সেই চেষ্টাটাও আমরা নির্মোহভাবে করার চেষ্টা করেছি। এখানে কোনো দলের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া
কি কোনো দলকে এস্টাবলিশ করার জন্য এই মিডিয়াকে ব্যবহার করা, আমি কখনোই এটি চাইনি। ব্যক্তিগতভাবে মাহফুজ ভাইয়ের সাথে এই যে টপিকগুলো নিয়ে আমাদের শায়েখ বললেন এবং মুসা বিন ইজাহার ভাই বললেন আর কি, এইরকম অসংখ্য বিষয় নিয়ে বহু তর্ক হয়েছে। আমাদের পাশ থেকে অনেকেই আমাকে মেসেজ করতেছেন, মানে আমরা বসে তর্ক করতেছি আর পাশ থেকে মেসেজ করতেছেন, ভাই মনে হয় আপনার সাথে মাহফুজ ভাইয়ের সম্পর্কটা আজকেই এইভাবে শেষ হয়ে যাবে। তা আমি ওনাকে বলছি যে না, সম্পর্ক শেষ হয়ে যাবে না, কারণ তর্ক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নির্ধারিত বিষয়। আল্লাহ বলে দিয়েছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তো সেই জায়গায় শুধুমাত্র কথা চালাচালির কারণে একজনের সম্পর্ক শেষ হয়ে যাবে। আর আমি তো দেখেছি যে সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানে একটা স্বপ্নও শেষ হয়ে যাওয়া। অনেকে হয়তো মনে করবেন যে আমি তাহলে ইনসাফের মালিকানার সাথে আছি, না, কিন্তু আমি হৃদয় থেকে এই পত্রিকাটিকে ওন করতাম, এই মিডিয়াটাকে ওন করতাম, যে এই মিডিয়াটি সামনের দিকে এগিয়ে যাবে, কেউ তাদেরকে ফেরাতে পারবে না। আমার কন্ট্রিবিউশন নাই এখানে, কিন্তু হৃদয়ের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা কিন্তু আমার ছিল। তো আমি এই জায়গা থেকে আজকে যুগপূর্তি অনুষ্ঠানে একটি ইউনিক মিডিয়া হিসেবে বাংলাদেশে আরও ব্যাপকভাবে এস্টাবলিশ হবে। আমি একটু জানিয়ে রাখি, আমাদের দেশে এখন একটা কালচার চলছে, সেটি হলো টাকার কালচার। দেখবেন যে কেউ ব্যবসা করতে চাইলে, কেউ যে কোনো উদ্যোগ নিতে চাইলে অনেক ব্যাপক বিরাট আয়োজন করে সেটা করে। এখন এমনকি এই জগতের কয়েকদিন আগে একটা আপনারা দেখেছেন, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না কারণ একটা মিডিয়াতে স্বর্ণ মিডিয়ার আলোচনা করার সুযোগ নেই, বাট এটা একটা কালচারে পরিণত হয়েছে। অর্থাৎ ওই সেই কি বলে, ছোটবেলা কবিতা পড়েছিলাম যে পোশাক পরে গেছে শেষ পর্যন্ত খাইতে জানে খাবার দেয় আর কি, বেশি করে আমি ভুলে গেলাম কবিতাটা আর কি, সরি, শেখ সাদির কবিতাটা আর কি। তো অর্থাৎ এগুলো এখন মানুষের কাছে জনপ্রিয়। আর সেই জায়গায় ইনসাফ একেবারেই সিম্পলভাবে একটা মিডিয়া হয়ে উঠেছে, আজকে মেইন স্ট্রিম মিডিয়া হয়ে উঠেছে। আমার নিজেরই খারাপ লাগছে আর কি। ভাইয়ের সাথে যখন আলাপ করতেছিলাম যে জামাতের পক্ষ থেকে কিন্তু সরাসরি কেউ আসে নাই, আমি কিন্তু জামাতের পক্ষ থেকে আসি নাই, এটা আপনি মনে করেন আর কি, বা আমি বলছি এটা আসা উচিত ছিল। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এসেছে, হয়তো তারা আসবে বা শুভেচ্ছা জানাবে, এটাই আমার চাহিদা। এবং সকল ইসলামিক চিন্তাধারার লোক যারা, প্ল্যাটফর্ম যারা, সংগঠন যারা, তাদের সবারই এই মিডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা দরকার। সহযোগিতা যদি করতে নাও পারে, অন্তত পক্ষে সহমর্মী হওয়া দরকার। তাও যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে দোয়া করা দরকার। এবং এভাবেই আমাদেরকে এগোতে হবে। বিশেষভাবে যখন আমাদেরকে সাইড করার জন্য, আমাদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার জন্য এমন কোনো জায়গা নাই যেখান থেকে চেষ্টা করা হয় নাই। আমি কয়েকদিন আগে 24-এর গণঅভ্যুত্থানের সময় গ্রেপ্তার হয়েছি, গুম হয়েছি অল্প কয়েকদিন। সেই সময় আমাকে আলাদা করে এই মিডিয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে যে এই মিডিয়ার সাথে আপনার সম্পর্ক কি। তা আমি বললাম যে আপনাকে কি, এটা আমার আরো তো অনেকের সাথেই সম্পর্ক আছে, এরকম আলাদা করে হঠাৎ করে এই মিডিয়ার নাম আপনি কেন উচ্চারণ করলেন? বলছে না, কারণ আছে, সেটা আমাদের কাছে জানা আছে, আমরা বলবো। আমি বলছি যে এটা আমার নিজের মিডিয়া, কোনো সমস্যা আছে আপনার? কই না, আপনি আসল কথা বলেন, এটা কার মিডিয়া, কি বিষয় আসে? আমি বলছি যে এটা যারা মালিকানা তাদের সম্পর্কে আপনারা জানেন, আমি চাই এরকম মিডিয়াগুলো বাংলাদেশে এস্টাবলিশ হোক। এবং আমাকে যখন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ হয়ে গেল, তখন আমাকে লাস্ট কয়েকটি জিজ্ঞাসা করেছিল যে আগামীর বাংলাদেশ নিয়ে বলেন। আমি এটা ক্লিয়ারলি বলেছি যে আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ। তো উনি তখন অনেক ধমক দিয়েছে এবং সিরিয়াসলি বলেছে যে আপনার কি মাথা ঠিক আছে, আপনাকে কি জিজ্ঞেস করেছে আর কি বলছেন আপনি? এই বাংলাদেশ থেকে তো আমরা এটা নিশ্চিহ্ন করার জন্যই চেষ্টা চালাচ্ছি। আমি বলছি আপনি কোনোদিনই পারবেন না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একটি বিধান, এটাকে কেউ জীবন থেকে, দুনিয়া থেকে, দেশ থেকে মুছে ফেলতে পারবেন না। দেখেন আজকে মিডিয়াগুলো কিভাবে চলছে। আমরা কয়েকদিন আগে সংসদে আমাদের একজন সংসদ সদস্য, জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী একের সংসদ সদস্য, তাকে বলতে শুনেছি, শুরুতেই তিনি দাঁড়িয়ে বলেছেন যে মানব রচিত যত বিধান আছে এই সব কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে কোরআনের বিধান চালু করার জন্য এই সংসদে কাজ করতে হবে আমাদেরকে। আমি ওই দিনই রাত্রে বা পরের দিনই মিডিয়াতে গেছি একটা টক শোতে, আমাকে এই প্রশ্ন করতেছে যে আপনাদের নায়েবে আমির এটা কেন বললো? তাই আমি বললাম যে আপনার বুঝতে এত সময় লাগতেছে, এটা আপনি নিজেও মুসলিম, এটা তো সিম্পল ম্যাটার্স। একজন ব্যক্তি মুসলিম হিসেবে তার নিজের বক্তব্য এটাই হবে, আর আপনি মুসলিম হিসাবে এটা নিয়ে প্রশ্ন করবেন কেন আমাকে? আমরা তো এটা চাচ্ছি, সবাই আমরা চাচ্ছি কোরআনের বিধান প্রতিষ্ঠা হয়ে যাক। আপনার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। এরপরে আনলো শরিয়া আইন ইত্যাদি ইত্যাদি।
আসলে তিনি কেন করছেন এই জবাবটা কিন্তু তার কাছে নাই। কেন বিরোধিতা করছেন অথবা কেন এটাকে ইস্যু বানাচ্ছেন, জিহাদ, ইসলাম, কোরআন, তারপরে কি বলে শরিয়া আইন, এগুলোকে কেন তারা ইস্যু বানাচ্ছে, এটার কোনো জবাব তাদের কাছে নাই। আর আমি বলবো যে এই জবাব যে তাদের কাছে নাই, আজকে যে সেগুলোকে ন্যারেটিভ হিসেবে দাঁড় করানো হচ্ছে ইসলামের বিরুদ্ধে, এটার এগেনস্টে এই পত্রিকা বা এই মিডিয়া সক্রিয় ভূমিকা পালন করেছে বলেই আজকে 24-এর গণ অভ্যুত্থানে কিন্তু খেয়াল করবেন যে অনেকেই অনেক ধরনের ভূমিকা রেখেছে। আমি বলবো যে একেবারেই জীবন উৎসর্গ করার মতো সাহস, সক্ষমতা সবচেয়ে বেশি যারা দেখিয়েছে তারা কিন্তু ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা, যারা উম্মাহ কনসেপ্ট নিয়ে কাজ করেন তারা, এবং সেই কথাগুলোকে উচ্চকিত করার জন্য এরকম কিছু মিডিয়ায় কিন্তু ভূমিকা পালন করেছে। তো সুতরাং আমরা আশাবাদী আগামী দিনে এই বাংলাদেশকে তার মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য পানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইনসাফ সহ এরকম ভয়েস রেজ করার জন্য তার সহযোগী হিসেবে যারা থাকবে তাদের ভয়েসই বাংলাদেশে সবচেয়ে বেশি উচ্চকিত হবে ইনশাআল্লাহ। আমি সেই লক্ষ্য পানে পৌঁছার ক্ষেত্রে ইনসাফকে বড় হাতিয়ার হিসাবে পেয়েছি, আগামী দিনেও পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই মিডিয়াকে কবুল করুন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।